কেমন আছেন অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, আগামী 28শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস এবং গতকাল 23শে মে ছিল আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস। নিরাপদ মাতৃত্বের সাথে ফিস্টুলা, যেটি নারী স্বাস্থ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার একটা গভীর অঙ্গাঙ্গী সংযোগ রয়েছে। এই ভাবনার থেকে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি নিরাপদ মাতৃত্বের প্রতিবন্ধকতা কি কি, এবং অনিবার্যভাবে সে আলোচনায় আসবে এই প্রতিবন্ধকতা উত্তরণের জন্য আমাদের কি কি করতে হবে। দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে আজকের আলোচনায় রয়েছেন। আমার বাঁ দিক থেকে আমি পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম। তিনি সাবেক সভাপতি ওজিএসবি। ওজিএসবি হচ্ছে বাংলাদেশের প্রসূতিবিদ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞদের জাতীয় প্রতিষ্ঠান। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এবং সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার বিলকিস বেগম চৌধুরী। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ফিস্টুলা সার্জন। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। প্রফেসর বেগম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি প্রথমত আমাদের দর্শকদের জন্য বলুন, নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝি এবং কোন উদ্দেশ্যে 1997 সন থেকে 1997 সন থেকে বাংলাদেশের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসটা আপনারা শুরু করলেন? প্রথম কথা হচ্ছে, নিরাপদ মাতৃত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মাকে নিরাপদ রাখা। সহজ কথা। তো এগুলোর কতগুলো যদি আমরা ভেঙে বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে মা যখন গর্ভধারণ করতে চান কিংবা মা হতে চান, উনি যেন তখনই মা হতে পারেন। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ নিরাপদ মাতৃত্বের। এখানে কোনো বাধা না আসে কিংবা সেটা অনাকাঙ্ক্ষিত না হয়। তারপরে হচ্ছে উনি যখন গর্ভধারণ করলেন তখন ওনার গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা এবং যে কোনো সময় জরুরি সেবা, এগুলো যে যদি সব দিতে পারি তাহলে মাতৃত্বটা নিরাপদ হয়। সেই জন্য আমরা এটাকে বলি নিরাপদ মাতৃত্ব। এখন কেন আমরা প্রত্যেক বছর সেই 97 সাল থেকে শুরু করলাম, সেটা হচ্ছে যে আমাদের দেশে মাতৃমৃত্যু এখনও অত্যধিক বেশি। তো সেই জায়গাটা থেকে যে আমাদের মাতৃত্ব নিরাপদ করতে হবে, মা এবং শিশু মৃত্যু কমাতে হবে এবং সেবার মান উন্নত করতে হবে, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এখানে কথা বলি। এবং সেখানে আমাদের যেগুলো আছে সেগুলো যে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছি তারা তো আছি, কিন্তু পাশাপাশি অন্যান্য যারা আছেন তারা, সমাজ, তাদের সচেতনতা এবং তাদের যেখানে যে কাজটি করার কথা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, প্রত্যেকটি এর সাথে জড়িত। সুতরাং নিরাপদ মাতৃত্ব দিবসে আমরা আমাদের পাশাপাশি চাই সবাই যেন একসাথে আমরা কাজ করি। মোট কথা আমরা এভাবে বলতে পারি যে আমরা মায়ের স্বাস্থ্যের নিরাপত্তা চাই, মাতৃমৃত্যুর হার কমাতে চাই এবং একই সাথে যে শিশুটা জন্ম নিল তারও সুরক্ষা নিশ্চিত করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর চৌধুরী, আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ফিস্টুলা নিয়ে কাজ করেন। এই প্রসবজনিত ফিস্টুলাটা কি এবং আপনারা কোন উদ্দেশ্যে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস পালন করেন? আচ্ছা, প্রথমত আসি আমি, প্রসবজনিত ফিস্টুলাটা কি। নারী জীবনে প্রসব কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা জটিলতর হতে পারে যে কোনো সময়, বিশেষ করে যদি এটা নিরাপদ না হয়, অদক্ষ হাতে হয়। তো যখন প্রাকৃতিক পর্যায়ে প্রসব হয় তখন স্বাভাবিক প্রসব হবে, তখন কিন্তু নারীর যে বস্তি কোটর আছে এবং কোমরের হাড় যেটাকে বলে বস্তি কোটর বা শনিচক্র, এর সাথে যে প্রসব পথে যে বাচ্চাটা বের হবে তার একটা সমতা থাকতে হবে। অর্থাৎ যদি বাচ্চাটা অনেক বড় হয়, বস্তি কোটরটা ছোট হয়, অথবা যদি উল্টোটা হয়, তাহলে এই পথে তখন বাচ্চাটা বের হতে চায় না। ফলে দেখা যায় যে প্রসব পথে অনেকক্ষণ সে আটকে থাকে এবং যখন আটকে থাকে ক্রমাগত এই যে শনিচক্রের যে হাড় এবং বাচ্চার মাথা, এর মাঝখানে আমাদের যে বস্তি গহ্বরে থাকে প্রজনন অঙ্গসমূহ, অর্থাৎ সামনে থাকে মূত্রনালী, মূত্রথলি এবং পিছনে মলদ্বার বা মলাশয়।
তো এই ক্রমাগত পেষণের ফলে এখানে চাপের ফলে রক্ত চলাচল প্রক্রিয়াটা এইসব অঙ্গসমূহে ব্যাহত হয়। ব্যাহত হলে কি হয়, তখন এখানে পচন ধরে এবং সাধারণত দেখা যায় যে সপ্তাহখানেকের মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যে এই জায়গাটা খসে পড়ে যায়। অর্থাৎ একটা সরাসরি একটা ছিদ্র তৈরি হয়, যেটা অস্বাভাবিক ছিদ্রপথ, জনন পথের সাথে মূত্রথলি মূত্রনলী অথবা পিছনে মলদ্বারের একটা অস্বাভাবিক ছিদ্র তৈরি হয়। ফলে দেখা যায় যে এই যে আমাদের প্রস্রাব বা পায়খানা নর্মাল পথে না হয়ে এই ছিদ্র পথে অনবরত কন্টিনিউয়াসলি ঝরতে থাকে, যেটাকেই বলে প্রসবজনিত ফিস্টুলা। মূত্রটি মূত্রনালী দিয়ে বের না হয়ে জনন পথ বা প্রসব পথ দিয়ে বের হতে, মলও প্রসব পথ দিয়ে চলে আসে অথবা উভয়ই। আচ্ছা, এটাকেই বলে হচ্ছে প্রসবজনিত ফিস্টুলা বা জেনিটাল ফিস্টুলা। আচ্ছা, তো আমাদের নিরাপদ মাতৃত্ব মানে কিন্তু আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে মাকে নিরাপদ রাখতে হবে, বাচ্চাকে নিরাপদ রাখতে হবে। যখন প্রসবজনিত ফিস্টুলা হচ্ছে তখন কিন্তু বাচ্চাটাও নিরাপদ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাটা মৃত অথবা মৃতপ্রায় বের হয়ে আসে। আর মার যে দুর্বিষহ অবস্থা সেটা তো অকল্পনীয়। তার সাথে সবসময় কি থাকে, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ অথবা প্রস্রাব পায়খানা, সবসময় তার সাথে এই দুর্গন্ধ নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। তো তার জীবনটা কিন্তু তখন দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য এই মারা সমাজে হেয় প্রতিপন্ন হয়, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়, তাদের শরীরে দুর্গন্ধ থাকে, তাকে কেউ কাজে নেয় না, তার স্বামী তার কাছে ঘুমাতে চায় না, স্বামী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আবার আরেকটা বিয়ে করে ফেলছে, তার ভাই বোন, সমাজ সংসার, এমনকি সে যদি কোথাও কর্মরত থাকে অর্থাৎ কাজ করছিল সেখান থেকে সে বিতাড়িত হয় তার শরীরের দুর্গন্ধের জন্য। আচ্ছা, তাহলে আপনারা প্রসবজনিত ফিস্টুলা দিবস আন্তর্জাতিকভাবে কেন পালন করছেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মানে সবাইকে সচেতন করা যাতে আমাদের প্রসবজনিত ফিস্টুলা না হয়, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই মাদেরকে কোথায় ডেলিভারি করাতে হবে, কখন যেতে হবে, এগুলো সম্পর্কে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য প্রফেসর বেগম এবং প্রফেসর চৌধুরী আপনারা এই একটা জায়গায় একমত, তাই না? আচ্ছা, এখন ডক্টর ফেরদৌসী বেগম, আপনি আমাদেরকে বলুন যে আমরা মাতৃত্বটাকে নিরাপদ করতে চাই, তার আগে তো প্রতিবন্ধকতাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। প্রতিবন্ধকতা কোন কোন জায়গায় রয়েছে? আমি একটু ধাপগুলো বলতে চাই আগে, যে আমরা কোথায় আছি বলতে গেলে আমরা যদি বলি যে একটা মাতৃত্ব নিরাপদ করার জন্য আমি যেটা বলেছি, কি করতে হবে, যে মা যেন যথেষ্ট নিজের গর্ভধারণ হবে কিনা সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, তার মানে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাটা ঠিকমতো ব্যবহার করতে পারেন। তো আমাদের যে এখানে অনেকগুলো, আমরা বলছি প্রায় 72% আমাদের ব্যবহার করছে এখন মডার্ন পদ্ধতি, তাহলে এখনও একটা বড় পোর্শন ব্যবহার করছে না, এবং আমরা যেটাকে আনমেট নিড বলি সেটা 10%-এর বেশি। সুতরাং একটা মিনিট, জি সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনায় কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে করতে পারেন প্রশ্ন, অথবা তুলে ধরতে পারেন আপনার সমস্যা এই সংক্রান্ত, অথবা নেক্সাস টেলিভিশন হেলথ এই ফেসবুকের এই পেজে গিয়ে আপনারা সেখানেও প্রশ্ন করতে পারেন, অথবা জুম আইডিতে যুক্ত হয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন বা সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। জি, যেমনটি আলোচনা করছি। সুতরাং সেই জায়গাটায় প্রথমেই বাধা, যে আমাদের নিরাপদ মাতৃত্বের জন্য যেখানে যে আমি আমার ইচ্ছা মতো মানে একজন মহিলা জন্ম নিয়ন্ত্রণটা ঠিকমতো করতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা তাকে এখনো সঠিকভাবে দিতে পারছি না, পুরোপুরি দিতে পারছি না। তারপরে উনি যখন প্রেগনেন্ট হয়েছেন তখন অ্যান্টিন্যাটাল কেয়ার আমরা যেটা বলি, গর্ভকালীন সেবা, সেখানে দেখা যাচ্ছে একবার আসছেন স্বাস্থ্যকেন্দ্রে প্রায় 85% মহিলা, তার মানে এখনো 15% কতবার আসতে, অবশ্যই সকলে কতবার আমরা বলি কমসে কম 4 বার। আচ্ছা, হ্যাঁ, 4 বারের বেশি হতে হবে জিনিসটা, এবং সেইখানটায় কিন্তু মাত্র 41% আমরা বলছি 4 বার। তাহলে দেখেন কত বড় একটা গ্যাপ রয়ে গেছে। প্রথম কথাটা চিন্তা করেন যে শতকরা প্রায় 20 জন মা এখন পর্যন্ত
গর্ভবতী হওয়ার পরে একবারও স্বাস্থ্যকর্মীর কাছে আসতে পারেন না, কিংবা যতবার আসা দরকার ততবার আসতে পারছেন না। এরপর হচ্ছে প্রসব সেবা। প্রসব সেবায় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষ হাতে হচ্ছে 70%, কিন্তু হাসপাতালে আসছেন এখন পর্যন্ত 65%-এর মতো। তার মানে বাকিরা এখন পর্যন্ত বড় একটা ঝুঁকির মধ্যে রয়েছেন। এরপরে হলো প্রসব পরবর্তী, সেটা প্রায় 50-55%। তার মানে আসেনি না। কিন্তু আমরা জানি যে মৃত্যুগুলো সাধারণত প্রসব এবং প্রসবের ঠিক পরবর্তী 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি, 7 দিনের মধ্যে সবচেয়ে বেশি ডেথ হয়। সুতরাং প্রসব পরবর্তী সেবাটা যদি ঠিকমতো হতো সেটাও একটা বিষয় ছিল। এবং এরপরে যেটা হচ্ছে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, আমরা যেটা বলি, যে কোনো সময় একটা জরুরি অবস্থা হতে পারে প্রসবকালীন, প্রসবের আগে পরে। সুতরাং তার জন্য আমাদের সমস্ত হাসপাতালের প্রস্তুত থাকা যেমন দরকার, সেরকম রেফারেল ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সার্ভিস থাকা প্রয়োজন। আচ্ছা, ঠিক এই জায়গায় আমি আপনাকে একটি বিষয়ে জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে 1997 সনে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের মধ্য দিয়ে আমরা সচেতন হচ্ছি। তো 97 থেকে 2024 মাতৃমৃত্যুর হার কি কমেছে বলে আপনার মনে হয়? আমরা আলোচনায় যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি নিরাপদ মাতৃত্বের প্রতিবন্ধকতা কি কি, এই শিরোনামে দুজন খ্যাতনামা বিশেষজ্ঞ, প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম এবং প্রফেসর ডক্টর বিলকিস বেগম চৌধুরী, দুজন তার স্ব বিষয়ে স্বনামধন্য এবং বিশেষজ্ঞ আমাদের সাথে আলোচনায় রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, আপনারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে, অথবা নেক্সাস টেলিভিশন হেলথ এই ফেসবুকের পেজে গিয়ে, অথবা জুম আইডিতে যুক্ত হয়ে। প্রফেসর বেগম, যেমনটি আলোচনা করছিলাম শুরুর আগে, প্রশ্নটা ছিল যে 97 সাল থেকে 2024 কতটা মৃত্যু আপনারা কমাতে পেরেছেন? এখানে আমি আরেকটু পিছনে যেতে চাচ্ছি, এই কারণে যে আমরা যখন ডাক্তার হয়েছি, আমি যখন বলবো যখন থেকে শিখেছি, ধরেন 90-এর শুরুতে, সেই সময়টায় এদেশে মাতৃমৃত্যুর হার ছিল অনেক বেশি। তখন আমরা বলতাম বছরে প্রায় 30,000 মা মারা যেতেন। তখন কিন্তু জনসংখ্যা অনেক কম ছিল, সেই তুলনায় অনেক বেশি ছিল। তখন আমরা দেখতাম যে প্রায় প্রতি লক্ষ জীবিত জন্মে 500 মতন মা মারা যেতেন। 500 মানে 1 লক্ষ শিশুর জীবিত জন্ম দিতে গিয়ে 500 মা মারা যেতেন। একটা হিউজ সংখ্যা ছিল, বিশাল সংখ্যা। তো সেটা কমতে কমতে এই 97 সালের দিকে এটা 400-র কাছাকাছি আসলো। তো তখন আর একটু মানে আমরা 87 সাল থেকে আমরা অনেক কঠিনভাবে কাজ করা হচ্ছে এটার পেছনে, এবং যত দিন যাচ্ছে তত 97 সাল থেকে আরও কঠিনভাবে আমরা কাজ করছি, আরও গুরুত্ব সহকারে। তো এখন আমাদের যেটা অফিসিয়াল পরিসংখ্যান, আমাদের বিবিএস আমরা যেটা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 164, এটা হচ্ছে বিবিএস। কিন্তু আরও কিছু পরিসংখ্যানে দেখা যাচ্ছে আরও কম। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা পরিসংখ্যান করেছেন, ওনারা বলছেন 123। মানে মোট কথা 500 থেকে 400, এখন 400 থেকে 164 অথবা 100, আমরা 150 ধরে নিচ্ছি। অসাধারণ অর্জন। এবং বিশেষ করে আপনারা যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং প্রসূতিবিদ, এই অভিনন্দন তো আপনাদেরই দেওয়া দরকার। আমি আজকের এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত প্রসূতিবিদ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তবে আমাদের তো থামার কোনো উপায় নেই, আমাদের পৌঁছাতে হবে শেষ লক্ষ্যে। সুতরাং আমাদের কাজ আমরা চালিয়ে যাব। অনেক ধন্যবাদ। প্রফেসর চৌধুরী, আপনি বলুন যে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস আপনারা পালন করছেন প্রতি বছর। বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলা কমানোর ক্ষেত্রে এই সচেতনতার জন্য যে মাইলস্টোনটি আপনারা পালন করেন, কোনো ইতিবাচক প্রভাব রেখেছে কি না? ধন্যবাদ। আমরা কিন্তু একটু আগেই ম্যাডাম বললেন যেটা, যে আমরা মাতৃমৃত্যু কমিয়েছি, আমরা মাতৃমৃত্যু, শিশু মৃত্যু সব কিছুই কমিয়েছি, এবং এটার সাথে কিন্তু প্রসবজনিত ফিস্টুলা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং যেহেতু আমাদের মায়ের মৃত্যু কমেছে, মর্টালিটি কমেছে, মানে মরবিডিটি অর্থাৎ প্রসবজনিত ফিস্টুলাও কমে এসছে। আমাদের অ্যাকচুয়ালি ওরকম কোনো জরিপ নাই, তবে 2003-এ একটা জরিপ করেছিল, যেখানে বলেছিল যে বাংলাদেশে আনুমানিক 71,000
অবস্টেটিক ফিস্টুলা কেস আছে। প্রসবজনিত ফিস্টুলা ৭১,০০০ এরকম বলেছিল, একটা রাফ এস্টিমেট ছিল, যেটা ইঞ্জিনিয়ার হেলথ, ইউএনএফপিএ সবাই মিলে করেছিল। পরবর্তীতে দেখা গেল যে ন্যাশনাল 2016-তে বাংলাদেশ ন্যাশনাল একটা হেলথ পলিসি, সেখানে ইঞ্জিনিয়ার হেলথ এবং অন্যান্য অনেকেই ছিল। সেখানে বলল যে এখন বাংলাদেশে মোটামুটি 20,000-এর মতো অবস্টেটিক ফিস্টুলা কেস আছে, যাদের ৭১,০০০ থেকে 20,000-এ কমে এসেছে, এবং এদেরকে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। তো আমরা যেটা করছি, আমরা প্রতি বছরই আমাদের গভর্নমেন্ট হাসপাতালে, যেটা ইউএনএফপি দিয়ে পরিচালিত 10টা গভর্নমেন্ট হাসপাতালে আমাদের ফিস্টুলা সেন্টার আছে, প্রাইভেট কিছু জায়গায় আছে যেখানে আমাদের বিভিন্ন এনজিও যেমন ফিস্টুলা ফাউন্ডেশন, ডিরেক্ট রিলিফ এরা ফান্ডিং করছে, যেমন আমার কুমুদিনীতে ফিস্টুলা ফাউন্ডেশন ফান্ডিং করছে। তো এই সমস্ত জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি। এখন যেটা হচ্ছে, আমাদের অবস্টেটিক ফিস্টুলা কিন্তু কেস কিন্তু আমরা অনেক কম পাচ্ছি, আগের চেয়ে বেশ কমে গিয়েছে। তার মানে আমাদের ফিস্টুলা শূন্য বাংলাদেশ বা ফিস্টুলা ফ্রি বাংলাদেশের পথে অগ্রসর হচ্ছেন। আমাদের টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে ফিস্টুলা ফ্রি বাংলাদেশ, অর্থাৎ ফিস্টুলা মুক্ত বাংলাদেশ। সেখানে কোনো নারীর গায়ে কোনো প্রস্রাবের গন্ধ বা মলের গন্ধ থাকবে না, এটাই আমাদের টার্গেট। আপনি তো খ্যাতনামা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একই সাথে এই পেশার নানা জায়গায় আপনি নেতৃত্ব দিয়েছেন। তো আপনার কি মনে হয় যে ফিস্টুলা সার্জনদের দাবিটা করলেন এটি সঠিক, বাস্তবসম্মত? এটা শুধু সঠিক না, এটার মানে পরিষ্কার একটা হিসাব আছে, পরিসংখ্যান আছে। সেটা হচ্ছে যে একটা মায়ের মৃত্যু যখন হয়, তখন তার এগেনস্টে 25টা মতো মা পঙ্গু হয়ে যান। আচ্ছা, মানে এই যে মৃত্যু তো সাংঘাতিক, মানে যেগুলো মারাত্মক তখনই মাত্র মৃত্যু হয়, তাই না? কিন্তু যারা টিকে গেলেন রয়েছেন, আমরা দর্শককে নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে, সুপ্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। আমি কক্সবাজার থেকে বলছিলাম, মোহাম্মদ ফরিদ। জি মোহাম্মদ ফরিদ, আপনি বলুন। জি, আমার ওয়াইফের জন্য হ্যাঁ কোন পিলটা আর কি বড়ি, আর কি জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিরাপদ হবে একটু বলেন না। ওনার বয়স কত, কটা বাচ্চা হয়েছে? বয়স হবে 26 বছর, ওনার বাচ্চা হচ্ছে 3 জন। আচ্ছা, কোনো রোগ আছে শরীরে? কোনো সমস্যা নাই, ও ওয়েট হচ্ছে 60 কেজি আর কি। আচ্ছা জি, এমনি ওই পিল খেলেও কোনো সমস্যা হয় না, মাথা ব্যথা নাই, কোনো সাইড এফেক্ট নাই। কিন্তু তারপরেও বেশি দিন খেলে যদি এটা নিরাপদ না হয়, কোনটা খেলে একটু নিরাপদ হবে একটু কাইন্ডলি বললে ভালো হবে। জনাব ফরিদ, যদিও আপনার প্রশ্নটি আমাদের বিষয়ের সাথে যুক্ত নয়, তবুও আমাদের অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম তিনি এটির উত্তর দিচ্ছেন। একেবারে সরাসরি জড়িত না হলে অবশ্যই জড়িত। আমি প্রথম বলেছি, নিরাপদ মাতৃত্বের প্রথম পদক্ষেপ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার, এবং সেইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের মহিলারা একটা তো হার বলেছি কতটুকু ব্যবহার করছেন। আমরা চাই যে যারা, যেমন এই উনি, থ্যাংক ইউ ভাই আপনি প্রশ্নটা করার জন্য। ওনার কিন্তু 3টা বাচ্চা হয়ে গেছে, উনি কিন্তু আর বাচ্চা চাচ্ছেন না, ওনার পরিপ্রেক্ষিতটা দেখেন। সুতরাং আমরা ওনাকে খুব অনুরোধ করব, এবং যদি বলেন উপদেশ দিব আজ বিশেষজ্ঞ, যে আপনি পিল থেকে সরে আসেন, আপনি একটা ভালো পদ্ধতি নেন, যেটাকে আমরা বলি স্থায়ী পদ্ধতি অথবা লং টার্ম পদ্ধতি। তার মানে হয় কপারটি অথবা ইমপ্লান্ট, এটা। আর যদি আপনি মনে করেন যে লাইগেশন করতে চান, তাহলে সেটাও করে নেওয়া যেতে পারে, অথবা এনএসভি। তো সুতরাং আমরা বলবো পিলের সমস্যা নাই। আপনি বলছেন পিল কতদিন খাওয়া যায়, কোনো অসুবিধা না থাকলে পিল অনেক দিন খাওয়া যায়, কিন্তু পিলের সমস্যা হচ্ছে 2টি। একটা হলো মানুষ খেতে ভুলে যায়, এইটা একটা, আর অনেক সময় নানান কারণে খাওয়া হয় না কিংবা সাইড এফেক্ট হয়, তখন মানুষ ছেড়ে দেয়। সুতরাং আপনার জন্য, মানে আমাদের এই বোনের জন্য যে উপদেশ, সেটা হলো যে একটা দীর্ঘস্থায়ী পদ্ধতি নেওয়ার জন্য, হয় দীর্ঘমেয়াদী না হয় স্থায়ী একটা পদ্ধতি। এটা অনেক ধন্যবাদ। যেমনটি বলছেন ফিস্টুলা রোগী কেমন? আচ্ছা, তো সেই যে মরবিডিটি আমরা বলি পঙ্গুত্ব, তার ভিতরে অনেক রকমের হতে পারে, তার মধ্যে ফিস্টুলা একটি। সুতরাং যখনই মাতৃমৃত্যু কমে আসছে, অবশ্যই অবশ্যম্ভাবী পাশাপাশি পঙ্গুত্বও কমে আসছে, এবং সেখানে নিরাপদ প্রসব হলে ফিস্টুলা তো হওয়ারই কথা নয়, ফিস্টুলা তো হতেই পারে না। আমরা যদি সঠিকভাবে হাসপাতালে প্রসব করাই, তাহলে ফিস্টুলা হওয়ার প্রশ্নই নেই। অনেক ধন্যবাদ আপনাকে। কে আছেন আমাদের সাথে, প্রিয় দর্শক?
কে আছেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক? দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জি প্রফেসর বেগম, আপনি আমাদেরকে জানান, দুঃখিত প্রফেসর চৌধুরী, আপনি আমাদেরকে জানান ফিস্টুলা কমে যাচ্ছে, কিন্তু আবার কোনো কোনো রিপোর্টে দেখা যাচ্ছে ভিন্ন এক ধরনের চিকিৎসাজনিত ফিস্টুলা বাড়ছে। এই বিষয়টা কি? এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আমাদের অবস্ট্রেটিক ফিস্টুলা ঠিকই কমে যাচ্ছে, কিন্তু ক্রমান্বয়ে আমরা যেটাকে বলি আয়াট্রোজেনিক, অর্থাৎ চিকিৎসাজনিত কারণে অথবা ট্রমাটিক কারণে, বিশেষত চিকিৎসাজনিত কারণে এই ফিস্টুলাগুলো আমাদের বেড়ে যাচ্ছে। যেমন আমরা হয়তো হিস্টেরেক্টমি করতে গেলাম, জরায়ুর অপারেশন অথবা সিজারিয়ান সেকশন করতে যেয়ে তখন আমরা যদি আমাদের কারণে মূত্রথলিতে বা মূত্রনালীতে আঘাত লেগে বা কোনো কারণে যে ফিস্টুলা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে চিকিৎসকের অসাবধানতা অথবা অদক্ষতা। এবং এই যে ফিস্টুলাগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যেমন এক সময়ে আমি আমার সেন্টারের কথা বলছি, আমাদের সেন্টারের কথা, কুমুদিনী হাসপাতালে আমি ফিস্টুলার কাজ শুরু করি 2009 থেকে। তখন কিন্তু ওই বছরে আমার যতদূর মনে পড়ে যে ওই সময় 9-10-এ ফিস্টুলা অবস্ট্রেটিক ফিস্টুলা কেস ছিল অ্যারাউন্ড 90%, মানে প্রসবজনিত ফিস্টুলা 90%। আর যেটা ছিল আয়াট্রোজেনিক 5 বা তারও কম, এরকম চিকিৎসাজনিত ফিস্টুলা 5% কম ছিল। আচ্ছা, এখন এই চিত্রটা কিন্তু রিভার্স, একদম সম্পূর্ণ উল্টো। যেমন এই বছরই আমরা যতগুলো কেস করেছি, এবছরে আমরা কেস করেছি এই পর্যন্ত 30-20টার মতো, সেখানে কিন্তু একটা মাত্র হচ্ছে যে আমাদের অবস্ট্রেটিক ফিস্টুলা কেস আসছে, ইউরিনারি, মানে যেটি প্রসবজনিত কারণে। বাকি 19টা না, এর মধ্যে অন্যান্য কিছু আছে, মানে যেটা হচ্ছে যে ফিকাল ফিস্টুলা আছে, আমরা যেটাকে টিআর হিসাবে নেই ওটা। এছাড়া বাকি ম্যাক্সিমাম কেসই কিন্তু আমাদের আয়াট্রোজেনিক, অর্থাৎ চিকিৎসাজনিত কারণে হয়েছে। এবং এই চিত্রটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়াবহ। যেটা হচ্ছে দিন দিন আমাদের বাড়ছে। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বিথি, আমার নাম বিথি, আশুলিয়া থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ, যে আমার এর আগে 2টা বেবি হয়েছে। হ্যাঁ, প্রথমটা নরমালি হয়েছে, এরপরে একটা সিজারি বেবি হয়েছে। তো 2টা বেবি আমার পরপর মারা গেছে হওয়ার পর। পরিপূর্ণ বেবি হয়েছে, কিন্তু হওয়ার পরে আর কি থাকে না, মারা যায়। এখন আমি আবার বেবি নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, এর জন্য আপনাদের কাছে একটু মানে জানতে চেয়েছিলাম যে কি ধরনের দেখাইলে আমার ভালো হবে। আচ্ছা, এটা কিসের জন্য হচ্ছে আমার? আপনার বয়স কত? আমার বয়স 22, আর বিয়ে হয়েছে 7 বছর হয়েছে। আচ্ছা, আপনার বয়স 22, 7 বছর আগে বিয়ে হয়েছে। জি, আপনি বলবেন কিছু কি করতে হবে এই বোনটির? ডাক্তার দেখাতে হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার যে সমস্যা, এই জন্য আপনি নিকটস্থ একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে। কারণ আপনার এই সার্বিক ইতিহাস জেনে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে হচ্ছে যে আপনাকে চিকিৎসাটা দিতে হবে। সুতরাং আপনি আপনার নিকটস্থ কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে একটু যোগাযোগ করতে হবে। জি ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে চিত্রটি ভয়াবহ, অর্থাৎ প্রসবজনিত ফিস্টুলা কমছে কিন্তু চিকিৎসাজনিত ফিস্টুলা বাড়ছে। এখানে বিষয়টি কিন্তু আরেকটু জটিল এই জন্য যে অস্ত্রোপচারের যে কথা বলা হচ্ছে, যে একটা তার থেকে একটা জটিলতা হচ্ছে এখানে, কিন্তু একটা কি বলি আমরা এটাকে বলি একটা চক্রবৃদ্ধির মতো ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের সিজারিয়ান সেকশন বাড়ছে। সিজারিয়ান সেকশন বাড়ার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে পরবর্তী প্রেগন্যান্সিতে ফুলটা যে সিজারিয়ান সেকশনের যে স্কারটা বলি আমরা, দাগটা আছে, ওটার ভিতরে আমরা
বসে গেলে সেটা কিন্তু শুধু ওইখানে বসা না, এটা ভিতরে ইনভেট করতে পারে, ঢুকে যে ইভেন মূত্রথলি পর্যন্ত চলে যেতে পারে। 1 2 নম্বর হলো যে এটা যদি নিচের দিকে থাকে তখন এটা ছাড়াতে গেলে, যখন আমি সিজার করছি, নেক্সট যখন এই পেশেন্টটাকে আবার ডেলিভারি করছি, তখন কিন্তু আমি যত দক্ষ সার্জনই হই না কেন, যত সাবধানতা নেই কেন, তাহলে কিন্তু মূত্রথলি অথবা নালী যেগুলো আছে ইউরেটার, এগুলো কেটে যাওয়ার সাংঘাতিক সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের তখন উদ্দেশ্য থাকে মাকে বাঁচানো, বাচ্চাকে বাঁচানো। সুতরাং আমরা আশেপাশে কি হচ্ছে এটা দেখার না সময় পাই, আর এমনভাবে জটিল থাকে যে ইনজুরিটা হয়ে যায়। সুতরাং এই জায়গাটা একটা জটিল বিষয় খেয়াল করে দেখেন। আমরা সবসময় নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছি যাতে সিজারিয়ান সেকশন কমে আসলে আমাদের জন্য এটা খুব সহজ, অনেক কমে আসবে। তার মানে আমাদেরকে এখন নজর দিতে হবে যত কম সম্ভব অস্ত্রোপচারে, কিন্তু স্বাভাবিকটা বলবো নিরাপদ স্বাভাবিক প্রসব যাতে নিরাপদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, দ্রুত ফিরে আসবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নিরাপদ মাতৃত্বের প্রতিবন্ধকতা কি কি, এই শিরোনামে আমরা কথা বলছি। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম এবং অধ্যাপক ডক্টর বিলকিস বেগম চৌধুরী, দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ আমাদের সাথে আলোচনায় রয়েছেন, এবং আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে, অথবা নেক্সাস হেলথ এই ফেসবুকের পেজে গিয়ে, অথবা জুম আইডিতে যুক্ত হয়ে। ডক্টর বিলকিস বেগম চৌধুরী, আমরা বাংলাদেশকে ফিস্টুলা মুক্ত করতে চাই, কি করতে হবে? আচ্ছা, আমি আসছি যে ফিস্টুলা কাদের হয় বেশি। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটায় যদি আসি, আমরা দেখতে পাচ্ছি যে বাল্যবিবাহ, তার মানে এই যে একটু আগে প্রধান কারণ। আমাদের একটি বোন যার বয়স 22-7 বছর আগে তার বিয়ে হয়েছে, তার মানে 15তে বিয়ে হয়েছে, 15-16তে বিয়ে হয়েছিল, বেশি হয় এদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা প্রফেসর বেগম, এদের ক্ষেত্রে কি শিশু মৃত্যুর হারও বেড়ে যায়? মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুইটার হারই অত্যধিক বেশি। আচ্ছা, জি, যেমনটি। হ্যাঁ, তো এই যে 18 বছরের নিচে বিয়ে হলে, কম বয়সে বিয়ে হলে, মায়ের যে বস্তিকোত্তরটা বা জননপথটা সেটাই কিন্তু পরিপক্ক হয় না। অর্থাৎ যে পথে প্রসব হবে প্রাকৃতিক নিয়মে, সেটা কিন্তু পরিপক্ক হয় না। তো যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, তার প্রসব শুরু হয়, তখন কি হয়, এই জায়গাটা যেহেতু পরিপূর্ণ হয় নাই, বাচ্চাটা আটকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই, যার দরুন যেটাকে বলি আমরা বাধাগ্রস্ত প্রসব, বিলম্বিত প্রসব, এবং ফলে কিন্তু আমাদের ফিস্টুলা হচ্ছে। তার মানে 18-র আগে আমাদের বিয়ে করা যাবে না। বাল্যবিবাহকে না বলতে হবে, আমাদের সর্বস্তরে বলতে হবে যে বাল্যবিবাহকে না। এবং কোনো কারণে যদি কেউ বিয়ে করেও ফেলে বা দিয়েও ফেলে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, যেটা ম্যাডাম একটু আগেও বলছিলেন, যে আমাদের জন্ম নিরোধক যে পদ্ধতি তাকে নিতে হবে। প্রথম বাচ্চাটা কত বছর বয়সে নেওয়াটা ভালো? কমপক্ষে 20-এর পরে। আচ্ছা, 20-এর পরে আমাদের ডেলিভারি সেফ 20 থেকে 29-এর মধ্যে আমরা বলি যে সেফ ডেলিভারি। তো প্রথম বাচ্চাটা সে 20-এর পরে নিই, তখন তার জন্মপত্র পরিপক্ক হবে, প্রসব পথ। আরেকটা জিনিস আমাদের জন্য যেটা হচ্ছে, বাল্যবিবাহ গেল, এবং শুধু এখানে যে প্রসবজনিত ফিস্টুলা হচ্ছে, আরও কিন্তু হচ্ছে মা যখন গর্ভবতী হয়, এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রসবজনিত যে অন্যান্য অসুবিধা, যেমন প্রসবজনিত উচ্চ রক্তচাপ, আমরা এর থেকে যে কনসিকুয়েন্সগুলো, যেটাকে আমরা বলি খিঁচুনি, এক্লামশিয়া, এগুলোর হারও বেড়ে যায়। তাদের গর্ভপাতের সংখ্যাও বেশি হয়, তাদের অকাল প্রসব হয়, তাদের বাচ্চাটা ভেতরে ঠিকমতো বেড়ে ওঠে না, কারণ মায়েরই তো পুষ্টি নাই, মাই তো অপরিপক্ক। তো এই যে মা এবং শিশুর দুজনেরই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জটিলতা দেখা যায়। সুতরাং বাল্যবিবাহ আমাদের করা চলবে না। 18-র নিচে বিয়ে না, 20-এর আগে বাচ্চা না, এটা হচ্ছে আমাদের। অর্থাৎ কেবলমাত্র ভোট দেওয়ার অধিকার পেলেই বিয়ের অধিকার পাবে, সেটাই, তাই তো? সেটাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিরাপদ মাতৃত্বের প্রতিবন্ধকতা দূর করতে চাই, কি কি করতে হবে? আমি শুরু করব যেখানে বিলকিস শেষ করেছে। জি, এই অ্যাডোলেসেন্ট ম্যারেজ, মানে আমাদের কিশোরী বিবাহ, এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত। কেন আমি বলছি, যে আমাদের যে পরিসংখ্যান, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 16 বছরের নিচে যে মেয়েরা রয়েছে,
তাদের মধ্যে প্রায় 35% বিয়ে করে ফেলেছে অলরেডি, যেখানে স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, খেলে ধুলে বেড়াবে তারা। আর 18 বছরের নিচে মানে 18 বছর যখন বয়স হতে হতে 50 ভাগের বেশি বিয়ে হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে বেশিরভাগই আবার একটা দুইটা বাচ্চাও আছে তাদের। তো সুতরাং এই পরিসংখ্যানটা আমাদের জন্য দুঃখজনক। আমরা বলি বেশি আগে, বেশি পরে, অনেক বেশি এবং ঘন ঘন, 4টা কারণই খারাপ। তো সুতরাং আমাদের এইগুলো ঠেকাতে হবে। তো সুতরাং দেখতে পাচ্ছি সোজা কথা, বাল্য বিবাহকে একেবারেই বন্ধ করতে হবে এবং 1920-এর আগে বাচ্চা নেওয়াকে বন্ধ করতে হবে। বাচ্চা নেওয়াটা এটা হচ্ছে কি, আমরা তো আইন করে এটা ঠেকানো সম্ভব না, আমাদের ভিতরে সচেতনতা হতে হবে। এবং এই সচেতনতা যেটা আমি বরং আমার মেয়েদেরকে বলি যে তোমাকে যে বিয়ে দিয়ে দিল তুমি মানা করলে না, বলে আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি কি বলবো, তুমি আব্বা আম্মার সব কথা শুনো, একবার প্রতিবাদ করতা যে আমি একটু পড়াশোনা করে নেই। সুতরাং আমাদের সবাইকে কিন্তু এই জায়গাটা এক জায়গায় আসতে হবে। এটা আচ্ছা, সেখানে সচেতনতার ক্ষেত্রে তো আরেকটা ব্যাপার, ছেলেদেরকেও সচেতন করতে হবে যেন 18 বছরের আগের কোনো মেয়েকে সে বিয়ে যেন না করে, এবং এটি যে অপরাধ তাকে সেই জায়গাতে দাঁড় করাতে হবে। এবং আমরা অনেক জায়গায় দেখি যে একটা ছেলে কিংবা মেয়ে কর্মক্ষম হয় নাই, কিন্তু তার পট করে বিয়ে করে ফেলে। তো সুতরাং সেখানে সামাজিক নানান রকম জটিলতা সৃষ্টি হয় এবং সংসারের, পরিবারের একটা চাপ থাকে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও। সেখানে যেমন আমাদের জনসংখ্যার বিষয়টা আসে, ঠিক একইভাবে স্বাস্থ্যের বিষয়টা আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা যেভাবে এটাকে সাজাই সেটা হচ্ছে আমাদের কোথায় আছি আমরা, গবেষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে সার্ভেতে আমাদের কিন্তু অ্যাকচুয়াল গবেষণার জায়গাটা কম আছে, সঠিক চিত্রটা দরকার, এবং কমাতে গেলে কি করতে হবে সেই ব্যাপারে অনেক গবেষণা করা দরকার। আমরা যেটাকে আজকাল বলি ইমপ্লিমেন্টেশন রিসার্চ, সেটা করা দরকার। কিছু কিছু ইনোভেটিভ টেকনোলজি দরকার আমাদের, যেমন এখন আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, তাই না? এরকম অনেক কিছু আছে কিন্তু যেটা করে আমরা কিন্তু এটা, যেমন একটা সাধারণ পরিসংখ্যান বলি, আমরা চাই যে ফার্স্ট ট্রাইমাস্টার প্রথম 3 মাসের মধ্যে একটা আল্ট্রাসনোগ্রাম হোক। আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 90% মহিলা একটা আল্ট্রাসনোগ্রাম করেন, কিন্তু আমরা চাই ফার্স্ট ট্রাইমাস্টারে আল্ট্রাসনোগ্রামটা মাত্র 13%। সুতরাং এই দেখেন এইখানটায় গ্যাপ, যেমন মানুষ আসেই না করবে, করতে গেলে তার তো 1,500 টাকা 1,200 টাকা দরকার। না, নট নেসেসারিলি, সরকারি হাসপাতালেও হয় এবং এর থেকে কমেও করা যায়। কিন্তু কথা হলো যে সব মানুষ পারে তো আজকাল মানুষের অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তো সুতরাং মানুষ যে পারে না তা না। আর আমাদের সরকারি ব্যবস্থা 20%, আমাদের তো সরকার প্রায় বিনা পয়সায় এগুলো করার ফ্যাসিলিটি করে দিচ্ছেন। এটা একটা জিনিস। আর হলো আমাদের আমরা 3টা ডিলের কথা যে বলি, আমরা কিন্তু অনেকভাবে কথাগুলো বলি, সেটা হলো মহিলাদের জীবনের দাম বাড়াতে হবে, গুরুত্ব বাড়াতে হবে। এটার জন্য অনেকের রয়েছে, অবস্থান রয়েছে এবং তাদের ক্ষমতায়ন। যেমন আমি একটা কথা বলি, বিলকিসকে যদি বলা হতো যে বিলকিস তুমি অ্যান্টিনেটাল করতে যেও না, তাকে কিন্তু কেউ ঠেকাতে পারতো না। শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লেডি। সুতরাং মানুষকে ওই পর্যায়ে আসতে হবে যেন সে নিজেই সক্ষম হয় তার সেবা নিতে এবং পরিবার তার যত্ন নেয়। এটা একটা ক্ষমতায়ন, সেই যে নারীর ক্ষমতায়ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পুষ্টি, তাই না? পুষ্টি এবং ক্ষমতায়নের সাথে পুষ্টি, আমরা কি বলি, পুষ্টি, শিক্ষা, তারপরে অর্জন করার ক্ষমতা, আর একটা হচ্ছে সেটা বাস্তবায়নের ক্ষমতা। অনেকে আছে টাকা অর্জন করেন কিন্তু তার ক্যাপাসিটির বাইরে থাকে, তার কন্ট্রোল থাকে না। এছাড়া আমাদের সেবাগুলো বাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 18% সেবা, আমাদের 20% প্রায় অ্যান্টিনেটাল কেয়ার বেশিরভাগই গভর্নমেন্ট জায়গায় করে, কিন্তু ডেলিভারি কেয়ারগুলো বেশিরভাগ প্রাইভেট জায়গায় হয়। মানে আমাদের সেই জায়গাটায়, এবং আমাদের স্বাস্থ্যকর্মী বাড়ানো, তারপরে তাদের উপস্থিতি, অ্যাজ এ হোল টাকা বাড়ানো। আমাদের মাতৃস্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার, সবার সহযোগিতা প্রয়োজন। আমি একটা ছোট কথা এখানে আনতে চাই, আমি আজকাল প্রায় বলছি, আমাদের রাজিয়া মেয়েটা যে মারা গেল সাতক্ষীরাতে, আমাদের খেলোয়াড় মেয়েটা মারা গেল, ওর মেয়েটার কি ছিল, তার কিন্তু টাকা পয়সার সাংঘাতিক অভাব ছিল, তাই না? ও কিন্তু চাচ্ছিল যে যত তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি হলে সে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারবে এবং সে টাকা অর্জন করতে পারবে। কিন্তু তার এই সচেতনতাটা কোথাও ছিল না যে আমি বাসায় কেন ডেলিভারি করাবো, আমি কোনো হাসপাতালে যেয়েই ডাক্তারকে বলবো না যে আমি কিন্তু শেষ পর্যন্ত নর্মাল করাতে চাই। বিষয় প্লিজ সবাইকে এই জিনিসটা খেয়াল করতে হবে। আপনি নর্মালি হাসপাতালে করেন, আমরা কেউ ধরে বেঁধে সিজার করতে চাই না, তাই না? মানুষের রিকোয়েস্টে কিংবা একটা ইন্ডিকেশন থাকবে, সিজার না করলে মাতৃত্ব নিরাপদ হয় না, মাতৃত্ব কিংবা শিশুর জিনিস, কিন্তু সেটা একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত। এই যে জিনিসগুলো আমি যেগুলো বলি, এমার্জেন্সির ব্যবস্থা,
তাই না? জরুরি আমরা বলি প্রসব পরিকল্পনা। কয়জন পরিকল্পনা করেন যে আমার টাকা পয়সা ঠিক আছে কিনা, আমি কোন যানবাহনটা ইমার্জেন্সি সময় ব্যবহার করব, কোন হাসপাতালে তখন দৌড়ে চলে যাব, এই জিনিসগুলো, আমার রক্তের ব্যবস্থাপনা, যদি আমার রক্ত লাগে তাহলে কি করতে হবে, এগুলো রয়েছে। আর এই যে দেখেন যে ওই পরিবারটা জানলো না যে তার এই ব্যবস্থাগুলো আছে, সেখানে কি শুধু স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব ছিল? আমাদের অন্যান্য যারা গণপ্রতিনিধি আছেন, যারা সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, শিক্ষা দপ্তর, এখানে তো সবাই একসঙ্গে কাজ করতে হবে যে স্বাস্থ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে মাতৃস্বাস্থ্যকে, মাকে ভালো রাখলে সারা দুনিয়া ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। সুতরাং অল আউট এফোর্ট আমাদের এগুলো একদম ক্লিয়ার কাট ইন্ডিকেটর কোথায় কাজ করতে হবে। আমি যেটা একটা বলছিলাম গবেষণা, আর আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস এবং ট্রেনিং। আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে আরও ধারালো করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি ধারালো করলেন, কিন্তু আমি ভিন্ন জায়গায় আসি। বাংলাদেশে প্রতি বছর কম বেশি 30 লাখ শিশু জন্মগ্রহণ করে, মানে 30 লাখ ডেলিভারি তাহলে হয়। এই ডেলিভারির জন্য জাতীয়ভাবে আমাদের কোনো পরিকল্পনা রয়েছে কি? আমাদের যে নাই বলবো না, যথেষ্ট আছে, কিন্তু আরও হওয়া দরকার। আরও, এবং এটা বলবো আমি, প্ল্যান্ড এবং স্তর অনুযায়ী আরও সুসংগত হওয়া উচিত। এবং আমাদের স্বাস্থ্যকর্মী যেমন বাড়ানো দরকার, আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ প্রয়োজন। আচ্ছা, বাজেট বরাদ্দ বাড়ানো, আরও বেশি খরচ করতে হবে এখানে। অনেক ধন্যবাদ প্রফেসর চৌধুরী। আমরা ফিস্টুলা ফ্রি বাংলাদেশ চাই, ফিস্টুলা মুক্ত বাংলাদেশ চাই। তো সেই ক্ষেত্রে, এবং একই সাথে নিরাপদ মাতৃত্ব চাচ্ছি, সেই পথে অগ্রসর হওয়ার জন্য, প্রতিবন্ধকতা দূর করার জন্য আপনার পরামর্শ কি থাকবে? ম্যাডাম অনেকগুলোই বলে দিয়েছেন, তারপরেও আমি বলছি যে আমাদের একটা বিল্ডিং যখন তৈরি করি, তার একটা ভিত থাকে এবং পিলারগুলো তার উপর দাঁড়ায়। তাহলে আমাদের যে ভিতটা, সেটা হচ্ছে যে নারীকে মানে অধিকার দিতে হবে, তাকে গড়ে তুলতে হবে। অধিকার নেওয়ার যোগ্য নিজেকে হতে হবে। হ্যাঁ, একটি মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করলো, তার যে মৌলিক অধিকারগুলো, তাকে কিন্তু, অর্থাৎ তার শিক্ষা, খাদ্য, পুষ্টি, এই সব দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। আমাদের অনেক ফ্যামিলিতে এখনও দেখা যায় যে ছেলে বাচ্চাটাকে বড় মাছের টুকরাটা দিচ্ছে, মেয়েটাকে দিচ্ছে না, অথবা মেয়েটাকে পড়াশোনার দিকে না, ও তো এই পর্যন্তই পড়বে, বিয়ে দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু প্রান্তিক অঞ্চলে, গ্রামে অনেক জায়গায় এটা হচ্ছে। আমাদের ওখান থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ সচেতনতা রাষ্ট্র থেকে শুরু করে লোকাল যে গভর্নমেন্ট বডি, সব জায়গায় সবার জন্য ইভেন, এবং পরিবারকে এগিয়ে আসতে হবে। ওই পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সবাইকে কিন্তু, হ্যাঁ, আমার মেয়েটাকে আমাকে বড় করে তুলতে হবে। কারণ ওই মেয়েটাকে যখন বিয়ে দিচ্ছে, তার বাল্যবিবাহ হচ্ছে, এবং সাইক্লিক অর্ডারে কিন্তু এটা হচ্ছে। কারণ একটা মেয়ে মানে হচ্ছে কি, মেয়ে বাচ্চা মানে ভবিষ্যৎ মা, এবং তাকে ছাড়া কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বৃদ্ধি পাবে না। সুতরাং মেয়ে শিশুকে অনেক গুরুত্ব দিতে হবে। এরপরে মেয়েটা যখন নিজের লেখাপড়া শিখে বড় হলো, তাকেও নিজের জায়গাটাকে, মানে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। আর সে যখন স্বাবলম্বী হবে, সে বুঝতে পারবে কোনটা তার করা উচিত, কোনটা তার করা উচিত না। অর্থাৎ তাকে কখন যদি 18-র আগে বিয়ে দিতে বলে, সে নিশ্চয়ই না করতে পারবে যে আমি এটা করবো না। অথবা তাকে যদি জোর করে বলে যে এখন বাচ্চা নিতে হবে, সেটাও না। সো আমাদের স্বাবলম্বী হতে হবে। তৃতীয়ত, আমাদের যে পরিবারের সদস্য আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা, তাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে একজন নারী যখন গর্ভবতী হলেন, তাকে নিয়মিত যে হেলথ চেকআপটা, অর্থাৎ প্রসব পূর্ববর্তী বা গর্ভকালীন যে সেবাটা, এটা নিতে হবে। কেন এটা নেওয়ার উদ্দেশ্য, তাকে বুঝতে হবে, জানতে হবে। এই অ্যাওয়ারনেসটা লোকাল গভর্নমেন্ট বডি থেকে তৈরি করবে, এবং আমরা আরও করব। যেমন আমাদের 30,000 কমিউনিটি ক্লিনিক আছে, প্রায় 30,000-এর মতো, এবং একটা কমিউনিটি ক্লিনিক ওই আশেপাশে 6,000 লোকজনকে সেবা দিতে পারে। সুতরাং আমরা যদি 13,000 সম্ভবত, 13,000। তো এই যে কমিউনিটি ক্লিনিকগুলো যে আছে, এইখানে যে দক্ষ প্রশিক্ষণ কর্মী আছে, এরা কিন্তু প্রাথমিক পর্যায়ে মায়েদেরকে একটা সেবা দিতে পারছে, এবং তাদের যদি কোনো জটিলতা হয়, সেটা তারা বুঝতে পারছে যে কখন জটিলতা, তো কখন তাকে রেফার করতে হবে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আপনাকে শেষ করতে হবে দ্রুত। সো আমাদের নারীর অধিকার,
যে মানে নারীর ক্ষমতায়ন চূড়ান্ত করতে। অনেক ধন্যবাদ প্রফেসর বেগম এবং প্রফেসর চৌধুরী, আপনার দুজনকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যদি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা না যায়, নিরাপদ শিশুর জন্ম, সুস্থ শিশুর জন্মটা ব্যাহত হবে, অর্থাৎ জাতি গঠনটা ব্যাহত হবে। এজন্য আমাদের দুজন বিশেষজ্ঞ যেমনটি বললেন, কোনো মেয়েকে বাল্য বিবাহ দেয়া যাবে না এবং প্রতিটি স্কুলে, মাধ্যমিক স্কুল থেকে এটি শুরু করতে হবে যে কোনো ছেলে বা মেয়ে যেন বাল্য বিবাহ না করে, এবং যারা বাল্য বিবাহ দেওয়ার উদ্যোগ নেবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমি আমার মেয়েটির, আপন কন্যার স্বাস্থ্যটি ভালো রাখতে পারি, তাকে একটি নিরাপদ মাতৃত্বের জায়গায় পৌঁছে দিতে পারি, আপনি, আপনার প্রতিবেশী, আমার আত্মীয়, আপনার আত্মীয়, সবাই মিলে যদি এই কাজটি করতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু একটি সুস্থ সবল জাতি হবে এবং তখন আমেরিকায় ক্রিকেট খেলতে গিয়ে আমাদের ছেলেরা এভাবে আর হেরে যাবে না। নিরন্তর শুভকামনা করছি, ভালো থাকুন সবাই।